বাংলাদেশে আশঙ্কাজনকভাবে ডায়াবেটিক রোগীদের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের রোগীদের সংক্রমণ সাধারণত অন্যান্য রোগীদের তুলনায় একটু জটিল হয়ে থাকে। আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব যে ডায়াবেটিক রোগীদের জন্য যদি কোনো সংক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে লক্ষণ কী কী হতে পারে এবং সেগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকে ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত দীপা আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিক রোগীদের সংক্রমণ সুস্থতাই করণীয়, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর তানজিনা হোসেন, বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর শাহিন ইবনে রহমান, রেজিস্ট্রার, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বিভাগ, বারডেম জেনারেল হসপিটাল। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমি প্রথমে ডক্টর তানজিনা হোসেন আপনাকে দিয়ে আমাদের আলোচনাটা শুরু করতে চাই। আপনার কাছে একটু জানবার প্রথমে যে আমরা তো জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কিন্তু ডায়াবেটিক রোগীদের সংখ্যাটা অনেকটাই কিন্তু বেড়ে গেছে। আমরা যদি ইন্টারন্যাশনাল ডায়াবেটিস যে ফেডারেশন রয়েছে তাদের তথ্য মতে তারা যেটি বলছে যে বাংলাদেশে বর্তমানে প্রায় 1,30,00,000-এরও অধিক সংখ্যক ডায়াবেটিক পেশেন্ট রয়েছে। একটু যদি আমাদেরকে বলতেন যে এই ডায়াবেটিক পেশেন্টদের সংখ্যাটা আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন? আমাদের মতো একটি প্রায় তৃতীয় বিশ্বের দেশেও ডায়াবেটিসের মতো অসংক্রামক ব্যাধি এমন ভাবে বৃদ্ধি পাচ্ছে যে আমরা কিন্তু পৃথিবীর সর্বোচ্চ সংখ্যক ডায়াবেটিস রোগীদের যে দেশের তালিকা প্রথম 10টার মধ্যে চলে এসেছি, এবং খুব অচিরেই বলা হচ্ছে যে আমরা 7ম অবস্থানে পৌঁছে যাব গোটা পৃথিবীতে। তো আমাদের এই যে প্রচুর সংখ্যক ডায়াবেটিসের রোগী আক্রান্ত হচ্ছেন, এমনকি আগে বলা হতো যে ডায়াবেটিস বয়স্কদের রোগ, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকে তরুণ বয়সেও ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। এই যে বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন তার পেছনে একটি বড় কারণ হচ্ছে জীবনযাপনের পরিবর্তন, যেটা আমাদের দেশে খুব র্যাপিড আরবানাইজেশন হচ্ছে, মানে নগরায়ন হচ্ছে, গ্রামগুলো শহরে পরিণত হচ্ছে, মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন হচ্ছে। আমরা সুস্থ খাদ্যাভ্যাসের তুলনায় যেটা বলছি উচ্চ ক্যালোরিযুক্ত খাবার, ফাস্ট ফুড এবং বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস, এইসব খাবারের প্রতি ঝুঁকে পড়ছে আজকালকার তরুণ কিশোররা, এবং তাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেকটাই কমে গেছে। এটা তো স্বীকার করবেনই, কারণ শহরে ফিজিক্যাল অ্যাক্টিভিটির জায়গা নেই, স্কুল কলেজে খেলাধুলার জায়গা নেই, এবং হাঁটারও জায়গা নেই। আর গ্রামের মানুষও আজকাল খুব একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না, ওই যে নগরায়নের প্রভাবের কারণে, যানবাহনের ব্যবহারের কারণে। এই বিভিন্ন কারণ মিলে আমাদের দেশে ডায়াবেটিসের সংখ্যা অনেক বাড়ছে। আচ্ছা, ডক্টর শাহিন, আপনার কাছে জানবো, এই যে ডক্টর তানজিনা যেমনটি বলছিলেন যে আনহেলদি যে লাইফস্টাইল আমাদের, সেটির জন্যই কিন্তু আমাদের ডায়াবেটিক রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। সেডেন্টারি লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিট, সব কিছুই কিন্তু এর জন্য দায়ী। আপনার কাছে কি মনে হয় যে যতই আসলে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল হোক না কেন আমাদের কর্পোরেট লাইফ লিডের জন্য, অথবা আমরা যেটা বারবার বলি যে আমাদের হাঁটার স্পেস নেই, বাচ্চাদের খেলাধুলা করার জায়গা নেই, তারপরেও কি ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে কি আমরা কি ওই জায়গাটা থেকে আমরা উতরাতে পারি কি না? আসলে ডায়াবেটিস বৃদ্ধির কারণের মূলে রয়েছে যে জীবনযাত্রার পরিবর্তন, বিশেষ করে খাবার যেটা বললেন, এবং হাঁটা চলা, ব্যায়াম করা, এগুলোর অভাবের কারণে এগুলো হচ্ছে। ব্যক্তিগত পর্যায়ে অবশ্যই এটাকে উত্তরণ করা সম্ভব, পাশাপাশি প্রতিষ্ঠান ভিত্তিকেও কিছু সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। প্রতিষ্ঠান ভিত্তিক কিছু পদক্ষেপ নিলেও এই কাজগুলো থেকে উত্তরণ করা সম্ভব। যেমন আমি মনে করি, যেমন স্কুল কলেজে এখনকার ম্যাক্সিমাম স্কুল কলেজগুলোতে দেখবেন কোনো খেলার মাঠ নেই। একটা বিল্ডিং নিল, বিল্ডিংয়ের দুইটা ফ্লোর 3টা ফ্লোর ভাড়া নিয়ে তারা স্কুল কলেজ চালু করে দিল, সেখানে কোনো রকমের কোনো খেলাধুলার জায়গা নেই। তারপরে দেখেন, আপনি যদি কোনো প্রতিষ্ঠান কর্তৃক দেখেন যারা বিশেষ করে সিডেন্টারি লাইফস্টাইল লিড করে, বসে থাকে, বসে কাজ করে, একদম সকাল থেকে বিকেল পর্যন্ত বসে কাজ করে, মাঝখানে কোনো স্পেস নাই, সময় নেই, তখন প্রতিষ্ঠান যদি চায় সেক্ষেত্রে তাদেরকে একটু সময় বের করে দিতে পারে। ওই সময়টাতে সে একটু হাঁটা করলো, ব্যায়াম করলো, অথবা ওই প্রতিষ্ঠানে কিছু ইনস্ট্রুমেন্ট থাকলো যেখানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলেন, কোনো ইনস্ট্রুমেন্ট থাকলো যাদের মাধ্যমে সে একটু এক্সারসাইজ করে নিল, তাতে করে ওই হাঁটার বিকল্প হিসাবে এটাকে করা যেতে পারে। এটা প্রতিষ্ঠান ভিত্তিক করা গেলে দেখা যাচ্ছে যে কিছুটা হয়তো আমাদের ডায়াবেটিস প্রিভেনশনের ক্ষেত্রে কাজ করবে এটা।
আচ্ছা, প্রতিষ্ঠানের বিষয়টি যেহেতু চলে আসলো ডক্টর তানজিনা, আপনার কাছে একটু জানবো যে আমরা যতটুকু আমার মনে আছে যে এবারের ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয় কিন্তু ছিল যে কর্মস্থল হোক ডায়াবেটিস বান্ধব। তো আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে প্রতিপাদ্য বিষয়টা সেট করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটাকে আসলে ইমপ্লিমেন্ট করা সম্ভব? এখনই হয়তো সম্ভব নয়, এবং আসলে থিম প্রতিপাদ্য এই জন্যই তৈরি করা হয় যেন এই বিষয়ে জাতিগুলোকে সচেতন করা হয়। আমরা জানি যে পৃথিবীর সবগুলো দেশ গত বছর এই যে ডায়াবেটিস দিবসের যে থিমটা ঠিক করেছে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে ডায়াবেটিস যেন আমরা সচেতন হতে পারি। তো এটার উদ্দেশ্য হচ্ছে এই নিয়ে কথা বলা, এটা নিয়ে পলিসি মেকিং করা। আমরা এই বিষয়ে অনেক কথা বলেছি যে যেহেতু একটা দিনের সর্বোচ্চ সময় একজন মানুষ আসলে তার কর্মক্ষেত্রেই থাকেন, তার অফিসেই থাকেন, তাহলে অফিসটা যদি মানে বা স্বাস্থ্যবান্ধব না হয় তাহলে তার একটা প্রভাব তো অবশ্যই কর্মচারী এবং কর্মকর্তাদের উপর পড়বে। শুধু যেটা ডক্টর শাহিন বললেন যে একটা স্পেস থাকা, একটা সময় দেয়া, একটা হাঁটার বা এক্সারসাইজ করার টাইম দেওয়া, সেটাও নয়, অফিসের খাবারটাও কিন্তু স্বাস্থ্যবান্ধব হতে হবে। আপনি জানবেন যে আমাদের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় বলুন বা কলেজ স্কুল বলেন বা অফিস বলেন, আমাদের ক্যান্টিনে কিন্তু কখনো কোনো স্বাস্থ্যকর খাবার পাওয়া যায় না। আমরা সেই পুরনো সিঙ্গারা, সমুচা, একটু বার্গার, একটু ফাস্ট ফুড, এগুলো দিয়েই আমাদের ক্যান্টিনগুলো কলেজ সাজানো এবং থাকে। সেই সাথে কিন্তু আমরা অফিসেও কিন্তু একই বিষয়টাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যে দেখতে পাই। ক্যান্টিনে কিন্তু সেই ভাজা পোড়া খাবারই ভাজা থাকছে। পোড়া খাবারই থাকে। আপনি যে বললেন নিজে পার্সোনালি যে সচেতন হওয়া, তা আপনি যদি পার্সোনালি সচেতন হন এবং গিয়ে ওখানে একটা খাবার চান যে একটা স্বাস্থ্যকর খাবার আমি চাই খেতে, সেটাও কিন্তু আমাদের সুযোগ নেই। যে অফিসের ক্যান্টিনে বা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে আমরা যদি কোনো খাবার খুঁজি তাহলে সেটা স্বাস্থ্যবান্ধব হয় না। তাহলে এই জায়গাগুলোতে আসলে পরিবর্তন আনতে হবে। আরেকটা বিষয় হচ্ছে স্ট্রেস। ডায়াবেটিসের একটা বড় কারণ, বেড়ে যাওয়ার একটি বড় কারণ ধরা হয় মানসিক চাপ বা স্ট্রেস, যেটা দিন দিন আমাদের কর্মক্ষেত্রে বাড়ছে। আমাদের যে কাজের যে একটা ভয়ানক স্ট্রেস আছে এখন বর্তমানে সারা পৃথিবীর জুড়েই, সেই স্ট্রেসটাও যদি না কমাতে পারি আমরা, এবং হচ্ছে কাজের ক্ষেত্রটাকে যদি একটু আনন্দময় না করতে পারি, একটা মানসিক চাপ মুক্ত না করতে পারি, তাহলেও কিন্তু ডায়াবেটিস প্রিভেনশন জটিল হয়ে যাবে। আচ্ছা, স্ট্রেসের বিষয়টি যেহেতু আসলে আমরা যতটুকু এখন জানি যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে 3D মেনটেন করে, কিন্তু এখন কিন্তু আরেকটা ডি অ্যাড হয়েছে, স্ট্রেস, দ্যাট মিনস হচ্ছে যে ড্রিম, ঘুমটাকে কনফার্ম করতে হবে। এই বিষয়ে ডক্টর শাহিন আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। যাদের প্রথম ডায়াবেটিস ধরা পড়ে তারাই অনেক সময় দেখা যাচ্ছে ডিপ্রেশনে চলে যায়। সেটাকে ডায়াবেটিক ডিপ্রেস বলে অথবা ডায়াবেটিস ডিস্ট্রেস বলে। সো যাকে প্রথম ডায়াবেটিস ধরা পড়ে তাকে ওইভাবেই মেন্টালি সাপোর্ট দিতে হবে যাতে করে সে ডিপ্রেশনে না যায়। 2 নম্বর হলো যারা স্ট্রেসে থাকেন তাদের অবশ্যই ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে তাকে স্ট্রেস মুক্ত করার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার প্রাতিষ্ঠানিক, ব্যক্তিগতভাবে, অবশ্যই সেগুলো গ্রহণ করতে হবে যাতে করে তারা চাপ মুক্ত থাকা যায়, টেনশন মুক্ত থাকা যায়, কাজের জায়গাটাকে যেমন আনন্দমুক্ত করা যায়, আনন্দযুক্ত করা যায়, সেটাই করতে হবে। এটা করতে না পারলে দেখা যাচ্ছে স্ট্রেসফুল কন্ডিশনগুলো আরও বাড়বে এবং সেখানে ডায়াবেটিস হওয়ার প্রবণতা আরও বেড়ে যাবে। আচ্ছা, এবং ঘুমের ক্ষেত্রে যেটা বলেন যে অবশ্যই একটা ঘুমটা জরুরি। আমাদের তথ্য যেটা আছে আইডিএফ, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের অনুসারে সাধারণত মিনিমাম 8 ঘন্টা ঘুমালে দেখা যাচ্ছে যে সে কিছুটা স্ট্রেস মুক্ত থাকে। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আসলে কীরকম কেউ 8 ঘন্টা ঘুম হয় না, কিংবা সাউন্ড স্লিপ যেটাকে আমরা বলি সেটা করে না বিভিন্ন রকমের স্ট্রেসের কারণে আর কি। কারণ মিনিমাম একজন ডায়াবেটিক রোগীর মিনিমাম 8 ঘন্টা ঘুমানোটাই হলো স্বাস্থ্যসম্মত। আচ্ছা, আসলে এই যে আমরা ব্লাড সুগার নিয়ন্ত্রণের কথা বলে থাকি, কিন্তু শুধুমাত্র ব্লাড সুগার নিয়ন্ত্রণে সার্বিকভাবে অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই একটা ডায়াবেটিক পেশেন্টের পক্ষে সুস্থ থাকা সম্ভব। ডক্টর তানজিন, এখন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। এই যে আমরা বলছিলাম যে ডায়াবেটিস রোগীদের যে সংক্রমণের বিষয়টি, একটু যদি আমাদেরকে বলতেন যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তাদের সংক্রমণ হবার যে জটিলতাটা সেটা এত বেশি থাকে কেন? বড় সংখ্যক ডায়াবেটিস রোগী নানা ধরনের সংক্রমণজনিত জটিলতার কারণে মৃত্যুবরণ করেন বা হচ্ছে তাদের বারবার হাসপাতালে ভর্তি হতে হয়। এর কারণ হচ্ছে ডায়াবেটিস নিজেই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কমিয়ে দেয়, আমাদের সংক্রমণের প্রতি ঝুঁকিপূর্ণ করে তোলে।
এবং যত রকমের সংক্রমণ আছে সবই ডায়াবেটিস রোগীদের বেশি হয় সাধারণ মানুষদের তুলনায়। তার মধ্যে কিছু কিছু আছে যেটা ডায়াবেটিস রোগীদের আরও বেশি হয়, যেমন ইউরিন ইনফেকশন, প্রস্রাবের সংক্রমণ। কারণ ডায়াবেটিস রোগীদের ইউরিনে অনেক সময় সুগার যেতে থাকে এবং সে কারণে বারবার ইউরিনে ইনফেকশন হয়। বিশেষ করে যারা নারী আছেন ডায়াবেটিস রোগী, তাদের বারবার প্রস্রাবের সংক্রমণ হতে পারে এবং সে কারণে দেখা যায় যে তাদের কিডনি এফেক্ট হতে পারে, তাদের নানা রকম প্রবলেম হতে পারে। নিউমোনিয়া বা শ্বাসতন্ত্রের সংক্রমণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা ডায়াবেটিস রোগীদের হয়। এবং দেখা যায় যে আমাদের সারা বছর জুড়ে যে শ্বাসতন্ত্রের সংক্রমণের জন্য যেসব রোগী হাসপাতালে ভর্তি আছেন তাদের একটি বড় অংশ হচ্ছে আসলে ডায়াবেটিসের রোগী। শিশু, বৃদ্ধ এবং ডায়াবেটিসের রোগী, এই তিনটা গ্রুপ সবসময়ই দেখা যায় বছর জুড়ে নিউমোনিয়া বা শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে থাকেন। প্রতি মৌসুম পরিবর্তনে যে ফ্লু হয় বা ইনফ্লুয়েঞ্জা হয় এবং সেটি জটিল আকার ধারণ করে অনেক সময়। ডায়াবেটিসের রোগীদের দেখা যায় প্রতি বছরে ফ্লু হচ্ছে, সেটার কারণে তাদের আবার নিউমোনিয়া হচ্ছে, নিউমোনিয়া হয়ে তারা আবার হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং একটা বড় মানে অর্থেরও অপচয় কিন্তু এক্ষেত্রে হয়ে যাচ্ছে, আমরা সংক্রমণ প্রতিরোধ করতে পারছি না বলে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়াবেটিস রোগীদের পায়ের সংক্রমণ। তাদের পায়ে রক্ত চলাচল কম থাকে, পায়ে নিউরোপ্যাথি বা স্নায়ুজনিত জটিলতা থাকে, যে কারণে তাদের বারবার পায়ে সংক্রমণ হতে পারে, স্কিনে ফাঙ্গাস সংক্রমণ হতে পারে। এইসব সংক্রমণের কারণে দেখা যায় একজন ডায়াবেটিস রোগী সারা বছর জুড়েই ভুগতে থাকেন নানা রকম সংক্রমণে এবং সেগুলো অন্যদের তুলনায় আরও জটিল হয়ে যায়। আপনি যেহেতু পায়ের সংক্রমণের কথা বললেন, ডক্টর শাহিন, আপনি যদি আমাদেরকে বলতেন যে আমরা যতটুকু জানি যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তাদের আলাদা করে ফুড কেয়ারের ব্যাপারে কিন্তু সচেতন করা হয়, এই বিষয়ে আপনি কি বলবেন যে আসলে সচেতনতা আসলে কতটুকু বা কোন জায়গা থেকে আসলে শুরু করা উচিত? আপনি ঠিকই বলেছেন যে ডায়াবেটিক রোগীদের আলাদা করে ফুড কেয়ার দরকার। এবং সেখানে কারণ আমাদের শরীরে যত ডায়াবেটিসের কারণে যেসব কমপ্লিকেশন, যেসব ঝুঁকিগুলো হয়ে থাকে তার ভিতরে ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিটাই হলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা দেখে থাকি। দেন ডায়াবেটিক কিডনি ডিজিজ, দেন আদার্স কিছু আছে যেমন ডায়াবেটিক হার্টের ডিজিজ, চোখের সমস্যা হতে পারে। তো এইসবগুলো সমস্যার ভিতরে পায়ের ক্ষেত্রেটাই আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। কারণ ডায়াবেটিক নিউরোপ্যাথি যখন হবে তখন দেখা যাচ্ছে যে পায়ের যে সেন্সেশন, বোধ, এটা বুঝতে পারা যায় না। বুঝতে না পারা গেলে দেখা যাচ্ছে যে হাঁটতে গেলে কিংবা কোনো জায়গায় কোনো কিছু একটা কাটা কিংবা লোহার খোঁচা খেলে সেখান থেকে আপাতত ইনফেকশনটা শুরু হয়ে যায়। এর আগেও বলে দিয়েছেন শুরু থেকে যে ডায়াবেটিসের কারণে ইনফেকশনটা বেশি হয়। অবশ্যই ইনফেকশন বেশি হয় এবং সেটা মারাত্মক আকারে ধারণ করতে পারে এবং জীবনের ঝুঁকি এবং মৃত্যু ঝুঁকি পর্যন্ত নিয়ে আসতে পারে ইনফেকশন থেকে। সেক্ষেত্রে এই ইনফেকশন যাতে না হয় সেই ব্যবস্থাই করতে হবে। যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথিটাও যেন প্রিভেন্ট করা যায়, বিশেষ করে ডায়াবেটিস কন্ট্রোল করার মাধ্যমেই কিন্তু এটা করতে হবে। কারণ ডায়াবেটিস যারা হয়েছে তার যে সবার যে নিউরোপ্যাথি হবে তাও না, আবার অবশ্যই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণের ভিতরে রাখতে হবে। নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারলেই ডায়াবেটিক নিউরোপ্যাথিটা প্রিভেনশন করা যাবে এবং সেক্ষেত্রে ইনফেকশনটাও প্রিভেনশন করা যাবে আর কি। আচ্ছা, ফুড কেয়ার নিয়ে আমার মনে হয় আরও অনেক প্রশ্ন রয়েছে আমার, কেননা অনেক সময় দেখা যায় যে বৃদ্ধ যারা রয়েছে বা 60 ঊর্ধ্ব 50 ঊর্ধ্ব যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় সামান্য একটা নখ কাটতে যে অথবা আনকমফোর্টেবল জুতার কারণে কিন্তু দেখা যায় যে সেখান থেকে ইনফেকশন হচ্ছে এবং ইনফেকশন থেকে অনেক সময় গ্যাংগ্রিনের দিকে চলে যায়। এই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত আপনাদের দুজনের কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকে ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন হরমোন বার্তা। ডক্টর তানজিনা, আপনার কাছে একটু জানতে চাই, এখন এই যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি যে সামান্য একটু নখ কাটতে যেয়ে অথবা আনকমফোর্টেবল যখন জুতা তারা পরে তখন কিন্তু সামান্য একটু দেখা যায় যে কোনো ধরনের ইনফেকশন হয়তো হলো না, হয়তো একটু চামড়া উঠে গেল বা ছোট হয়তো কোনো কারণে একটু ব্লিডিং হলো, সেখান থেকে দেখা যায় যে তাদের ইনফেকশনটা আস্তে আস্তে বাড়তে থাকে। এই বিষয়ে একটু বিস্তারিত জানবো আপনার কাছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। ডায়াবেটিস রোগীর পা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং পায়ের যত্নটা আমাদের প্রতিটা ডায়াবেটিস রোগীর জানতে হবে। এবং এই পায়ের যত্নের মধ্যে অনেক কিছু আছে, যেমন একজন ডায়াবেটিস রোগী খালি পায়ে না হাঁটাই উচিত যে কোনো জায়গায়, কারণ খালি পায়ে হাঁটতে গেলে নানা রকম ইনজুরি হয়। অনেক সময় কোনো কিছুর উপর পা পড়ে যেটাতে ব্যথা পায়, সেটা কিন্তু তারা বুঝতে পারেন না, তাদের অনুভূতি কম থাকে, এই জন্য তারা বুঝতে পারেন না এবং সেখান থেকে একটা নীরবে একটা ইনফেকশন হয়ে যায়। নখ কাটার সময় স্পেশালি খুব সতর্কতার সাথে কাটতে হয় এবং হাইজিন মেনটেন করতে হয়। ব্লেড ব্যবহার না করে ভালো নেল কাটার ইউজ করে ধুয়ে পরিষ্কার করে, এবং নখটা খুব ডিপ করে কাটতে না করা হয়।
ডিপ করে কাটতে গেলে ওই ডিপ অ্যাঙ্গেল দিয়ে অনেক সময় ইনফেকশন ঢোকে। জুতা কেনার সময় ডায়াবেটিস রোগীদের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে জুতাটা যদি টাইট হয়, জুতাটা যদি সামনের দিকে অনেক সরু থাকে, তাহলে দেখা যায় যে পায়ে কর্ন পড়ে, পায়ের উপরে চাপ পড়ে এবং অনেক সময় চামড়া ছিলে যায় হাঁটতে গিয়ে, এবং সেখান থেকেই একটা মারাত্মক ইনফেকশন হতে পারে। এই জন্য আমরা বলে থাকি যে ডায়াবেটিস রোগীর জুতা সামনে বড় হবে, মানে সামনে কখনো সরু হবে না, বেশ স্পেস থাকবে। তার পায়ের মাপে একটা কাগজ কেটে সেটা যদি পুরোটা সুন্দর করে ঢুকে জুতার মধ্যে, তাহলে বুঝতে হবে যে এই জুতাটা তার জন্য ভালো। আজকাল অনেক মেডিকেটেড শু পাওয়া যায় যেগুলো পায়ের উপর চাপ কম ফেলে, সেই মেডিকেটেড শুগুলোও তাদের জন্য ভালো। হাঁটতে গেলে, এক্সারসাইজ করতে গেলে অবশ্যই তাদেরকে কেডস জুতা বা মেডিকেটেড শু পরতে হবে। তারা খালি পায়ে বা স্যান্ডেল পরে কখনো হাঁটাহাঁটি করবেন না বা এক্সারসাইজ করবেন না। এছাড়াও আছে, আমরা অনেক সময় ব্যথা বেদনার জন্য গরম শেক নিয়ে থাকি। দেখা যায় যে শীতকালে আমরা অনেক সময় গরম শেক নিই, কিন্তু এই সামান্য একটু বার্ন, অল্প একটু বার্ন থেকে কিন্তু খুব খারাপ ধরনের গ্যাংগ্রিন হতে পারে। এবং আমরা যেহেতু ডায়াবেটিসের রোগীরা পায়ের অনুভূতি খুব ভালো টের পান না, সেজন্য পুড়ে গেলেও কিন্তু অনেক সময় তারা টের পান না। দেখা যায় রাতে হট ওয়াটার ব্যাগ নিয়ে শুয়েছেন, কিন্তু সকালবেলা উঠে দেখছেন যে তার পা পুড়ে গেছে, সেখান থেকে একটা খুব মারাত্মক সংক্রমণ হতে পারে। তো এরকম নানা রকমের যত্ন, পায়ের যত্ন আমাদের শিখিয়ে দিতে হবে। আরেকটা জিনিস শিখিয়ে দিই আমরা রোগীদেরকে, সেটা হচ্ছে মাঝে মাঝেই নিজের পা নিজে পরীক্ষা করবেন। পায়ে যেহেতু আমার অনুভূতি নেই, তাহলে আমি কিন্তু ব্যথা বেদনা বা পোড়ার জ্বালা দিয়ে সেটা বুঝতে পারবো না, আমাকে দেখতে হবে চোখে। তাহলে নিজের পা দরকার হলে আয়না দিয়ে পায়ের নিচের অংশটুকু বা আরেকজন বন্ধু বা আত্মীয়ের সাহায্য নিয়ে, যে পায়ের নিচে কোথাও কোনো ফোড়া, কোথাও কোনো ব্লিস্টার, কোথাও কোনো লাল দাগ, কোথাও কোনো কেটে যাওয়া, এগুলো যদি থাকে তাহলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আচ্ছা, এই যে আপনি বলছেন যে পায়ে অনেক সময় অনুভূতি থাকে না, সেটাকে আসলে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রেই কি ওই বোধ শক্তিটা চলে যায়? তাদেরই বেশি। যাদের দীর্ঘদিনের ডায়াবেটিস রয়েছে, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে, তাদেরই নানা রকমের জটিলতা হয়। এর মধ্যে একটা অন্যতম জটিলতা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। অলরেডি ডক্টর শাহিন বলেছেন যে পায়ের যে নার্ভগুলো, স্নায়ুগুলো, ওগুলো অকেজো হয়ে যায়, যে কারণে যে অনুভূতিগুলো সেগুলো প্রপারলি ডায়াবেটিসের রোগীরা বুঝতে পারেন না। সে কারণে পায়ে ব্যথা পেলেও, পা পুড়ে গেলেও তারা কিন্তু প্রপারলি অন্য মানুষদের মতো সেই অনুভূতিটা টের পান না। যখন টের পান তখন অনেক দেরি হয়ে যায় এবং দেখা যায় যে ইনফেকশনটা অনেক দূর ছড়িয়ে পড়েছে। আচ্ছা, ডক্টর শাহিন ইবনে, আপনার কাছে একটু পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে একটু বিস্তারিত জানবো। ডায়াবেটিস টাইপ 1 আছে এবং টাইপ 2 আছে। যদি আমরা মোটা দাগে দুই ভাগ করি, সেটা হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2। যারা টাইপ 2 ডায়াবেটিস, তারা অনেক সময় ডায়াবেটিস ধরা পড়ে না, এবং যখন ধরা পড়ে তখন সে পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়েও আসতে পারে। এবং যারা টাইপ 1 ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5 থেকে 7 বছর পরে এই ধরনের কমপ্লিকেশনগুলো ডেভেলপ করে। এগুলো সাধারণত রোগী নিজেও বোঝে না। অনেক সময় প্রাথমিকভাবে রোগী অনেক সময় বলতে পারে যে আমার হাত পাটা একটু জ্বালা পোড়া করতে, বিশেষ করে পা জ্বালা পোড়া করে, কারো বেশি জ্বালা পোড়া করে, আবার কেউ কেউ এসে বলে যে বোধ বুঝতে পারি না, এবং অনেক সময় বলতে পারে। তখন আমরা পরীক্ষা করি পায়ের, অনেক সময় পা লোয়ার লিম্ব এক্সামিনেশন করে আমরা দেখতে চাই যে তার সেন্সেশন আছে কিনা সেটা দেখে তারপর প্রাথমিকভাবে আমরা অ্যাসেসমেন্ট করে পরবর্তীতে আমরা তাকে যদি কোনো পরীক্ষা লাগে, টেস্ট করা লাগে, বিশেষ করে আমার নার্ভ এর একটা কন্ডাকশন স্টাডি আছে, এনসিএস একটা স্টাডি আছে, সেটা করে আমরা প্রুভ করতে পারি যে তার পেরিফেরাল নিউরোপ্যাথি হয়েছে। যদি এরকম হয়ে থাকে, পরবর্তীতে আমরা তাকে তার মেইন যে স্টেপ সেটা হলো ডায়াবেটিস কন্ট্রোল। তাকে যেভাবে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য তার লাইফস্টাইল মডিফিকেশন দরকার সেটা দেওয়া হয়, এক্সারসাইজ, পাশাপাশি তার যে ডায়াবেটিসের ওষুধগুলো সেটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হয়। এবং এটা করার মাধ্যমে ডায়াবেটিসটাকে যদি আমি কন্ট্রোলে নিয়ে আসতে পারা হয়, তাহলে দেখা যায় যে তার 50% ইমপ্রুভ হয়ে যায় পেরিফেরাল নিউরোপ্যাথি। তারপর বাকিটা কিছুটা ওষুধ আছে, ওগুলো দিয়ে কিছুটা মেনটেন করা যায়। আচ্ছা, এই যে আমরা সংক্রমণের কথা বলছি, সাধারণত যদি কোনো ডায়াবেটিক পেশেন্টের হয়তো সেটা হাতে হলো অথবা পায়ে হলো, সেই সংক্রমণের পরে তার ব্লাড সুগারের পরিবর্তনটা আসলে কেমন হয়ে থাকে? হ্যাঁ, একটা সংক্রমণ হয়ে যাওয়ার পরে অবশ্যই ব্লাড সুগারের পরিবর্তন হয়। সাধারণত দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম রোগীর ক্ষেত্রে ব্লাড সুগারটা লেভেলটা বেড়ে যায়। সংক্রমণের যে কোনো কারণে সংক্রমণ হলে, আপনি প্রস্রাবে ইনফেকশন, নিউমোনিয়া, স্কিন ইনফেকশন, গ্যাংগ্রিন যেটাই বলেন, যা হলেই ডায়াবেটিসটা বেড়ে যায়। এবং ডায়াবেটিস বেড়ে গিয়ে যে দুইটা ইমার্জেন্সি সিচুয়েশন আছে, আমরা যেটাকে বলি ইংলিশে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, এবং আরেকটা আছে হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেটে। সাধারণত এই দুটোকে আমরা খুব ভয় পাই। এবং এই দুইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের ইনফেকশনটা হয়, ইনফেকশন যদি কন্ট্রোল না থাকে, সেক্ষেত্রে এই দুইটা কমপ্লিকেশন হয়ে পেশেন্টকে মৃত্যু ঝুঁকি দিয়ে ফেলে দিতে পারে। এবং সেক্ষেত্রে পেশেন্টের ইমিডিয়েট ম্যানেজমেন্ট, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট দরকার হয়।
আচ্ছা, ডক্টর তানজিন, আপনি যদি আমাদেরকে বলতেন যে যেমনটি ডক্টর শাহিন আপনি বলছিলেন যে অনেক সময় দেখা যায় যে যখন ব্লাড সুগারটা অতিরিক্ত বেড়ে যায় তখন অনেক ধরনের কমপ্লিকেশনস হয়, সেই কমপ্লিকেশনসগুলো আসলে কি কি হতে পারে? কিছু কমপ্লিকেশন আছে যেগুলো খুব মারাত্মক, যেটা অলরেডি ডক্টর শাহিন বলেছেন, ডায়াবেটিক কিটোএসিডোসিস। জি। এটাতে হয় কি রক্তের পিএইচ পরিবর্তন হয়ে যায় এবং দেখা যায় যে পুরো রক্তের যে ইলেকট্রোলাইট ভারসাম্য এবং সব কিছু পরিবর্তন হয়ে গিয়ে রোগী খুব দ্রুত মৃত্যু ঝুঁকির দিকে চলে যান। আরেকটি হচ্ছে রক্তের ঘনত্ব বেড়ে যায়, যেটাকে আমরা বলি হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট। অনেক হাই সুগার হয়ে গেলে রক্তটা ঘন হয়ে যায় এবং সেই ক্ষেত্রেও তখন রোগী অজ্ঞান হয়ে যেতে পারেন, খিঁচুনি হতে পারে, কোমায় চলে যেতে পারেন, এমনকি মারাও যেতে পারেন। এর বাইরে একটা বড় জটিলতা হচ্ছে সংক্রমণের পরে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করতে পারি আমরা, তাহলে সেই সংক্রমণ দ্রুত ছড়িয়ে যেতে পারে। যে কারণে একটা সিম্পল প্রস্রাবের সংক্রমণ বা নিউমোনিয়া থেকে দেখা যায় সেপ্টিসেমিয়া হয়ে যায়, মানে সমস্ত অঙ্গে সংক্রমণগুলো ছড়িয়ে পড়ে এবং তখন রোগীর জীবনহানির শঙ্কা দেখা দেয়। তাহলে ডায়াবেটিস রোগীর সংক্রমণ আসলে খুব দ্রুত শনাক্ত করতে হবে, খুব দ্রুত এটার চিকিৎসা করতে হবে এবং দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে এটি কিন্তু তার জন্য খুবই মারাত্মক আকার ধারণ। আচ্ছা, আপনি যেহেতু শনাক্তকরণের কথা বললেন, অনেক সময় দেখা যায় যে আমরা এই লক্ষণগুলোকে অনেক সময় কিন্তু বুঝতে পারি না যে কোনটা আসলে আমার সংক্রমণের দিকে যাচ্ছে। তার আগে একটু জানবো, আপনি বলছিলেন যে ডায়াবেটিক পেশেন্টদের যখন সংক্রমণটা হয় তখন অনেক ধরনের কমপ্লিকেশনস হয়। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তাদের কিন্তু একই সাথে তাদের কিডনিজনিত সমস্যা কারো থাকে, কারো কিন্তু কার্ডিয়াক রিলেটেড প্রবলেম থাকে। তাদের জন্য কি কি ধরনের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়? ডায়াবেটিস নিজেই যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, তার যখন অন্যান্য জটিলতাগুলো দেখা দেয়, যেমন তার কিডনির জটিলতা হতে পারে, তার কার্ডিয়াক সমস্যা থাকতে পারে, তার ফ্যাটি লিভার থাকতে পারে, তখন দেখা যায় যে ওই অঙ্গগুলোর কারণে তার আরও বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়েন। মানে একটি যে সাধারণ সংক্রমণ হয়তো একটা ভাইরাল জ্বর, যেটা অন্যদের ক্ষেত্রে এত জটিল হয় না, সেটা তার ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে এত জটিল হয়ে যেতে পারে। আমরা এটা কোভিডের সময় দেখেছি যে কোভিডের সময় যাদের ডায়াবেটিস ছিল, যাদের কিডনির সমস্যা ছিল, যাদের হার্টের সমস্যা ছিল, তারাই আসলে ব্যাপক হারে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন অন্যদের তুলনায়। তাহলে এই জিনিসটা অন্যান্য যে কোনো সংক্রমণের বেলায় হতে পারে। যেমন একটা সিম্পল ভাইরাল ফ্লুর ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে যাদের অন্যান্য জটিলতাগুলো আছে, আমরা ইমিউনো কম্প্রোমাইজ থাকেন দেখেই তাদের এই সমস্যাগুলো দেখা দেয়। আচ্ছা, আপনি বলছিলেন যে কিছু কিছু লক্ষণ থাকতে পারে, সেই লক্ষণগুলো আসলে কি কি? সংক্রমণের লক্ষণ। জি জি। হ্যাঁ, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আসলে বলা উচিত যে ডায়াবেটিস রোগীর যেহেতু অটোনমিক নিউরোপ্যাথি থাকে, অনেক সময় নার্ভগুলো ভালো কাজ করে না, সবসময় লক্ষণগুলো খুব স্পষ্ট নাও হতে পারে। যেমন আমরা প্রায়ই পাই যে ইউরিনের ইনফেকশন আছে, ইউরিন কালচারে দেখা যাচ্ছে জীবাণু আছে, কিন্তু রোগী বলছেন যে আমার কোনো ইউরিনের সমস্যা হয় না। আমার অন্যান্যদের যেমন ইউরিনে জ্বালা পোড়া হয়, ব্যথা করে, তলপেটে অস্বস্তি বোধ হয়, এই ধরনের সিমটমগুলো ডায়াবেটিস রোগীর নাও হতে পারে। দেখা যায় যে একটা রুটিন পরীক্ষায় দেখা গেল যে তার ইউরিনে পাস সেল দেখা যাচ্ছে এবং কালচারে সেটা জীবাণু চলে এসছে। তাহলে এটা খুব মাথায় রাখতে হবে যে খুব যে বেশি সিমটম হবে তা নাও কিন্তু হতে পারে। আর সবসময় সংক্রমণের একটা বড় সিমটম হচ্ছে জ্বর। যে কোনো সংক্রমণে প্রথম যেটা হয় সেটা হচ্ছে জ্বর আসে। তাহলে জ্বর আসলে ডায়াবেটিসের রোগীরা যেন সতর্ক হয়ে যান যে কী কারণে জ্বর এসেছে সেটা আগে শনাক্ত করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে রোগীরা কী করেন যে কোনো জ্বর হলেই দোকান থেকে একটু অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে ফেলেন, বা বাসায় একটা অ্যান্টিবায়োটিক ছিল আগে থেকে ওটা একটু নিয়ে নেন, বা পাশের কাউকে জিজ্ঞেস করে যে আমার তো একটু কাশি হয়েছে, জ্বর হয়েছে, আমি তাহলে কি অ্যান্টিবায়োটিক খাবো। তো চিকিৎসকের সঙ্গে পরামর্শ না করে অ্যান্টিবায়োটিক সেবন করাটা খুবই খারাপ, কারণ পরবর্তীতে দেখা যায় যে তার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী একটা কন্ডিশন তৈরি হয় এবং কালচারে কিছুই পাওয়া যায় না, তখন আমাদের অনেক বিপদে পড়তে হয় এই রোগীটাকে নিয়ে। এবং এই প্র্যাকটিসে কিন্তু বাংলাদেশে সব থেকে বেশি হচ্ছে। আমরা এই অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা নিয়ে একটু আপনাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকে ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন হরমোন বার্তা। ডক্টর শাহিন, আপনার কাছে একটু জানবো এখন, যেটি আমরা বলছিলাম যে যেমনটি ডক্টর তানজিনা বলছিলেন যে
অ্যান্টিবায়োটিক ব্যবহারের যে বিষয়টা, আপনি যদি আমাদেরকে বলতেন যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের আমাদের সতর্কতা আমরা অবলম্বন করতে বলে, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কি এমন কোনো নীতি নির্ধারণিক কোনো বিষয় রয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই অ্যান্টিবায়োটিক নেওয়ার ক্ষেত্রে, অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই রেশনালি ব্যবহার করতে হবে, রেশনালিভাবে নিতে হবে এবং ইন্টারন্যাশনাল গাইডলাইন যেগুলো আছে সেগুলো ফলো করতে হবে। যখন যেটা মন চাইলো খেয়ে ফেললাম, আমাদের দেশে যেটা হয় সাধারণত একটু জ্বর হলেই, আপা যেটা আগেই বলেছেন যে একটু জ্বর হলেই বাড়ির কাছে, বাসার কাছে ফার্মেসি দোকানদারের কাছ থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাওয়া শুরু পুরনো কোনো প্রেসক্রিপশন দেখে আমরা শুরু করে দেন। সেক্ষেত্রে এটা মোটেই ঠিক না। কিছুদিন আগেই আমাদের বারডেমে একটা সিম্পোজিয়াম হয়েছে, ওখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অ্যাওয়ারনেস নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল। সেখানে ডিটেলস আলোচনা করা হয়েছে যে কীভাবে আমরা এই অ্যাওয়ারনেসটা গ্রো করবো পেশেন্টদের সাথে। অবশ্যই এখানে পেশেন্টকেই নিজেকে হেল্প করতে হবে যে আমি কোনো জ্বর হলে, কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। অবশ্যই গাইডলাইন মেনে প্রেসক্রিপশন করতে হবে। ফিজিশিয়ান যিনি আছেন তিনিও সঠিক গাইডলাইনটা অনুসরণ করেই একজন রোগীকে নির্দিষ্ট পরিমাণের যেটা দরকার অ্যান্টিবায়োটিক সেটাকেই প্রেসক্রিপশন করবেন। এবং এটাও একটা দেশীয় যে গাইডলাইন অনেকগুলো আছে, কিন্তু আসলে কোনো জায়গায় কোনো একটা ফলো করা হয় না। যেমন প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, এটা রুলসে আছে, কিন্তু আমাদের দেশে এটা ফলো করা হয় না। কারণ যে কেউ গেলেই অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে কী হয়, দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্স গ্রো করে, এবং রেজিস্ট্যান্স গ্রো করলে দেখা যাচ্ছে যে তার মৃত্যু ঝুঁকিটা বেড়ে যায়। আমরা এমন বার্ডেমে অনেক রোগী পাই যেগুলো দেখা যাচ্ছে যে প্রস্রাবের ইনফেকশন নিয়ে ওরা বেশি আবার রোগীর ক্ষেত্রে এগুলো আসে, এবং তাদেরকে ওই যে কালচার, যে প্রস্রাবের কালচার করলে যে জীবাণুটা আমরা ধরা পড়ে, সেখানে দেখা যাচ্ছে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না, এবং এটা খুব মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। সুতরাং যদি অ্যাওয়ারনেস গ্রো না করা যায়, রুলসগুলোকে আপনাকে অ্যাডপ্ট করা না যায়, তাহলে পরবর্তীতে কিন্তু এটা আমাদের জন্য খুবই অশনি সংকেত হিসেবে দাঁড়াবে, যদি এইভাবে অ্যাওয়ারনেসটা গ্রো করা না যায়। আচ্ছা, ডক্টর তানজির এবং ডক্টর শাহিন, আপনাদের দুজনের কাছে কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের একটা ইনফেকশনের কথা আপনারা দুজনেই বারবার বলছেন যে ইউরিন ইনফেকশন। তো যেহেতু তাদের ইউরিন ইনফেকশনটা খুব ফ্রিকোয়েন্টলি বা রিকারেন্ট হচ্ছে, এক্ষেত্রে তাদের আসলে কত মাস পর পরে তারা যদি চেক করে, তাহলে এই ইউরিন ইনফেকশন থেকে তারা একটু ঝুঁকিমুক্ত থাকতে পারে? হ্যাঁ, আপনি বলেছেন যে আমরা অবশ্যই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ইউরিন ইনফেকশনটাই বেশি ক্ষেত্রেই হয়। কারণ যাদের ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিসের যে সুগারটা যদি অধিক পরিমাণে থাকে এবং সেটা ইউরিন দিয়ে পাস হয়, কারণ সুগারটাই হলো ব্যাকটেরিয়া ফেভারাল, কারণ ব্যাকটেরিয়া গ্রোথ করার ফেভার হিসেবে কাজ করে। সেই জন্য দেখা যাচ্ছে যে ইউরিন ইনফেকশনটাই বেশি হয়। সেক্ষেত্রে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো বিকল্প নাই। তাকে আগে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে, যাতে করে সে সুগারটা ইউরিন দিয়ে পাস না হয়, সেক্ষেত্রে ব্যাকটেরিয়া গ্রো করতে পারবে না। এবং প্রতি 2 মাস থেকে 3 মাস পর পর তাকে অবশ্যই ইউরিন চেক আপ করে নিতে হবে। যে কোনো তার আগে অবশ্যই যদি কোনো কমপ্লেইন থাকে, যেমন পেশেন্ট যদি এসে বলে তার পেটে ব্যথা হচ্ছে, তার জ্বর আসতেছে, তার প্রস্রাবে জ্বালা পোড়া করতেছে, যদি এরকম কোনো কমপ্লেইন সে বলে, অবশ্যই সাথে সাথে তাকে ইউরিন চেক করে, ইউরিন রুটিন যে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন সেটা করতে পারি আমরা, বা ইউরিন কালচার করে জীবাণুটাকে আইডেন্টিফাই করতে পারি, করে সেই অনুসারে আমরা ট্রিটমেন্টটা শুরু করতে পারি। এবং সেক্ষেত্রে ওই যে বারবার যাদের ইনফেকশন হয়, সেক্ষেত্রে আমরা তাদের কিছু আরও এডুকেশন দেওয়া হয় যে কীভাবে আপনি এটাকে প্রিভেনশন করবেন। 1 নম্বর প্রিভেনশন তো ডায়াবেটিস কন্ট্রোল। 2 নম্বর হলো তাকে সে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ পানি খেতে হবে, নির্দিষ্ট পরিমাণ 2 থেকে 2.5 লিটার পানি। বেশি খাওয়া যাবে না, আবার বেশি কমও খাওয়া যাবে না। যদি কিডনি রোগী তাদের থাকে, সেক্ষেত্রে কিছুটা কনশাসলি আমাদেরকে পানি পান করার কথা বলবো। 3 নম্বর হলো যে প্রস্রাব কখনো ধরে রাখবে না। আপনি যতই প্রস্রাব ধরে রাখবে, পেশেন্ট যতই প্রস্রাব ধরে রাখবে, তার ইনফেকশন হওয়ার চান্স আরও বেশি বেড়ে যাবে। 4 নম্বর হলো সে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই 2 বার করে প্রস্রাব করে নেবে, এবং ওই জায়গাটা হাইজিনটা মেনটেন করবে। অনেকে হাইজিন মেনটেন করে না, বিশেষ করে রুরাল যে পেশেন্টগুলো আসে, ওরা অনেক সময় হাইজিন মেনটেন করে না। হাইজিনটা মেনটেন করার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। এগুলো যদি করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের ইনফেকশনটা কিছুটা কমানো আনা যায় সম্ভব। আচ্ছা, ডক্টর তানজিনী কিন্তু আরেকটি বিষয় বলছিলেন যে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইউরিন ইনফেকশনটা হলেও তার পাসেলটা যে বেড়ে গেছে, সেটা কিন্তু অনেক সময় তারা বুঝতে পারে না। এক্ষেত্রে ইউরিনের কালার বা আর অন্যান্য কোনো বিষয় আছে কিনা যেটি দেখে তিনি বুঝতে পারবেন যে না, তার ইউরিনের কোনো টেস্ট আসলে করা উচিত? হ্যাঁ, ইউরিনটা যদি অনেক সময় যখন ইউরিন পাস হয়, তখন সে ব্যথা অনুভব করে। যদি এরকম অনুভব করতে পারে, সেক্ষেত্রে সে ওটা করতে পারে। এবং ইউরিনের কালারটা দেখো ফ্রোদি হয়, অনেক সময় ফ্রোদি হয়ে যায়। অনেকেই পেশেন্ট এসে আমাদেরকে বলে যে আমার ইউরিন দিয়ে সুগার যাচ্ছে, ওরা নিজেরাই বুঝতে পারে। কারণ কিছুটা গলা হয়, কিছুটা ফ্রোদি হয়, কিছুটা ফাউল স্মেলিং হয়। আচ্ছা, মানে যদি ফাউল স্মেলিং থাকে, সেক্ষেত্রে আমরা ধরে নিই যে আসলে তার ইউরিন দিয়ে সুগার যাচ্ছে প্লাস ইনফেকশন হওয়ার চান্স হতে পারে। সেক্ষেত্রে আমরা পরবর্তী টেস্টগুলো করিয়ে সেটা কনফার্ম করে নেওয়া হয়।
আচ্ছা, ডক্টর তানজিন, আপনার কাছে একটু জানতে চাই, এই যে ডায়াবেটিক পেশেন্টদের এত ধরনের সংক্রমণের কথা আপনারা বলছেন, সিমটমের কথা বলছেন, সেটা ট্রিটমেন্ট আসলে শহর অঞ্চলে তো অ্যাভেলেবেল, কিন্তু গ্রামের পেশেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে আসলে এই ধরনের সংক্রমণগুলোকে মোকাবেলা করা কতটা বড় চ্যালেঞ্জ হতে পারে বলে আপনার কাছে মনে হয়? বড় চ্যালেঞ্জ হচ্ছে আসলে এই যে ইরেশনাল অ্যান্টিবায়োটিকের ব্যবহার। গ্রামেও কিন্তু আমাদের সব ধরনের ওষুধ এখন অ্যাভেলেবল, এবং গ্রামে যেটা অ্যাভেলেবল না সেটা হচ্ছে সঠিক ডায়াগনোসিসের জন্য ভালো ল্যাব এবং ভালো চিকিৎসক। এটা হয়তো একটু রুরাল এরিয়াতে কম আছে, যে কারণে বেশিরভাগ রোগী কী করেন, ফার্মেসির দোকানদারের উপর নির্ভরশীল বা হচ্ছে অন্যদের উপর নির্ভরশীল যে আমি কী ওষুধ খাবো তাদের পরামর্শে তিনি এটা খেয়ে ফেলেন, যে কারণে অনেক বেশি উল্টোপাল্টা অ্যান্টিবায়োটিক খাওয়া হয়। দেখা যায় যে যার টাইফয়েড নেই সে টাইফয়েডের চিকিৎসা নিচ্ছে, যার নিউমোনিয়া হয়নি, হয়তো সামান্য ভাইরাল ফ্লু হয়েছে, তাকে খুব পাওয়ারফুল কোনো অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছেন। তো এইসব কারণে গ্রামের মানুষের যেটা সাফার করেন যে তাদের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী যে রেজিস্ট্যান্স ওইটা বেশি ডেভেলপ করে, এবং তাদের অকারণে নানা ধরনের ওষুধ খাওয়া পড়ে, এবং অকারণে ওষুধ খাওয়ার কারণে কিন্তু কিডনির এফেক্ট পড়ে, নানা রকমের সমস্যা হতে পারে। এই জিনিসগুলো আমাদের আরেকটু সচেতনতা বাড়াতে হবে, বিশেষ করে গ্রাম দেশে, যে সঠিক ডায়াগনোসিস করে কোন জীবাণু দিয়ে ইনফেকশনটা হয়েছে সেটা জেনে তারপর সঠিক অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার। আরেকটা জিনিস আমরা যেটা বলি না সেটা হচ্ছে রোগীরা কিন্তু অ্যান্টিবায়োটিকের সঠিক ডোজ সম্পন্ন করা এবং সঠিক মেয়াদে খাওয়া এটা সম্পর্কেও অসচেতন। দেখা যায় যে 3-4 দিন ওষুধ খাওয়ার পরে জ্বরটা একটু কমে এসেছে, তো তারা মনে করেন আর ওষুধ লাগবে না, তো তারা কোর্সটা বাতিল, মানে 3 দিন খেয়ে হয়তো আর 7 দিনের কোর্সটা শেষ করেন না, বাদ দিয়ে দেন। অথবা যে টাইম টেবিল মতো খেতে বলা হয়েছিল যে দিনে 8 ঘন্টা পরপর বা 12 ঘন্টা পরপর, সেটা তারা অনেক সময় মেনটেন করেন না, হঠাৎ একটা ডোজ ভুলে যান বা পরে অন্য সময় খান। তাহলে এইসব কারণে কিন্তু অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা আরও কমে যায়। আচ্ছা, আপনি যেহেতু টাইমিং এর কথাটা বললেন, অনেকে জানে যে সকালে খেতে হবে, রাতে খেতে হবে, কিন্তু এই যে আপনি বললেন চমৎকার করে যে 10 ঘন্টা বা 12 ঘন্টার যে গ্যাপটা, সেটা হয়তো আমরা অনেকেই জানি যে 10 ঘন্টা মানে 10 ঘন্টা এবং 12 ঘন্টা মানে 12 ঘন্টায় মেনটেন করতে হবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু অনেকে এই বিষয়টাকে খুব একটা আমলে নিচ্ছে না। সকালে মানে সেটা 8টায় তারা খেয়ে ফেলে, অনেক সময় তারা 10টায় খেয়ে ফেলে। এই বিষয়টা আরেকটু বিস্তারিত যদি আমাদের। এটা কিন্তু অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের হাফ লাইফ, মানে কতক্ষণ ব্লাডে থাকে সেটার উপর হিসাব করে এটার মেয়াদটা, ডোজটা ঠিক করা হয়। এটা আন্তর্জাতিকভাবে ঠিক করা হয় যে কোনো অ্যান্টিবায়োটিক দিনে 3 বার, কোনো অ্যান্টিবায়োটিক দিনে 2 বার। তো যেটা 2 বার সেটা আসলে 12 ঘন্টা পর পর হতে হবে, মানে 12 ঘন্টা পর এটার ব্লাড লেভেলটা কমে যায়, তখন আরেকটা ডোজ খেতে হবে। যেটা 3 বার সেটা 8 ঘন্টা পর পর খেতে হবে। তো এটা আমরা অনেকেই গুরুত্ব দিয়ে দেখি না, আমরা মনে করি যে সকাল দুপুর রাত 3 বেলা খেলেই তো 3 বেলা হয়ে গেল, কিন্তু আসলে এখানে টাইমটা মেনটেন করতে হবে। তো দেখা যায় রোগীরা অনেক সময় আজকে সকালে 8টায় খেলেন, কালকে আবার সকাল 10টায়, পরশু আবার হয়তো একটু আর্লি ঘুম থেকে উঠেছেন, উনি 7টায় খেয়ে ফেললেন। এভাবে করলে হবে না। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমাদের একদম ঘন্টা হিসেব করে কত ঘন্টা পর পর সেটা খেতে হবে এবং কি ডোজে খেতে হবে, প্রপার ডোজে এবং প্রপার মেয়াদে, মানে 7 দিন খেতে বলা হয়েছে না 10 দিন না 14 দিন, এই পুরোটা কোর্স কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু অ্যান্টিবায়োটিক ভালো কাজ করে না এবং দেখা যায় ওই সংক্রমণটা আবার ফিরে আসে। এটা ডায়াবেটিস রোগীদের খুবই একটা কমন সমস্যা, যে ভালো হয়ে গিয়ে আবার খারাপ হয়ে যাওয়া। দেখবেন যে কাশি ভালো হয়ে, জ্বর ভালো হয়ে গেছে, কিন্তু কয়েকদিন পরে আবার খারাপ হয়ে নিউমোনিয়া নিয়ে আবার হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, অক্সিজেন দিতে হচ্ছে। এটা কিন্তু খুব কমন একটা চিত্র। এটার একটা বড় কারণ হচ্ছে আমরা প্রপারলি অ্যান্টিবায়োটিকটা গ্রহণ করতে পারি না, ওইদিকে আমাদের একটা গুরুত্ব। অর্থাৎ প্রপার টাইমে প্রপার প্রোটোকল অনুযায়ী অ্যান্টিবায়োটিকটা কমপ্লিট করতে হবে। আমরা আরও বিস্তারিত জানবো এই সংক্রমণ নিয়ে। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালসের লিমিটেডের সৌজন্যে এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন হরমোন বার্তা। ডক্টর শাহিন, আপনার কাছে একটু জানবো এখন, ডক্টর তানজিরা যেমনটি বলছিলেন যে অনেক সময় ডায়াবেটিক পেশেন্টরা অনেক অকারণে ওষুধ খেয়ে থাকে বা ওষুধগুলো ইনকমপ্লিট করে থাকে। আমরা কিন্তু এখন দেখেছি যে সোশ্যাল মিডিয়া দেখে অনেকে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যে ওষুধগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে তারা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট, বিভিন্ন ধরনের পাউডার খাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন আসলে? হ্যাঁ, আপনি ঠিকই একটা টাইম ডিমান্ডিং একটা টপিকস উত্থাপন করেছেন, যে এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব বলেন, অনেক টিভি চ্যানেল আমি মাঝে মাঝে দেখি
যে বিভিন্ন রকমের সাপ্লিমেন্ট, বিভিন্ন রকমের যেগুলো অনুমোদনহীনভাবে বাজারে আসছে, তার ভিতরে যেমন আমি দু একটা নাম বলতে পারি, মোরিঙ্গা পাউডার, জি। তারপর ডায়াবেক্স নামে কিছু ওষুধ আছে, বড়ি, ওগুলো খাওয়া হয়। এবং কিছু কিছু ফিজিশিয়ানও আছে এগুলো প্রমোট করেন। তা পেশেন্ট যারা আছেন তারা সাধারণত কোনো রেজিস্টার ফিজিশিয়ান, যারা বিশেষজ্ঞ ডাক্তার ডায়াবেটিসের বিষয়ে, তারা সাধারণত এগুলো প্রেসক্রাইব করেন না। তারা সাধারণত মোটিভেটেড হয়, পাশের বাড়ির আত্মীয় স্বজন দ্বারা এটা মোটিভেটেড হয়, সোশ্যাল মিডিয়া দ্বারা মোটিভেটেড হয়ে ওগুলো খায়। খাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমরা যেটা আমাদের যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, এই রোগীগুলোকে সাধারণত আমরা প্রায় পেয়ে থাকি, চেম্বারে পেয়ে থাকি, বারডেমেও পেয়ে থাকি। তো এটা নিয়ে আমরা একটা রিসেন্টলি বারডেমে একটা প্রেজেন্টেশনও করেছি, এবং গত 6 মাসের একটা, এই 6 মাসে এরকম পেশেন্ট কতগুলো এসেছে এবং তাদের কি ইফেক্টটা হয়েছে। তো সেটা দেখা যাচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ইফেক্ট পাওয়া গেছে, যে কিছু রোগী আসলে দেখা যায় হাইপারগ্লাইসেমিয়া নিয়ে, মানে অর্থাৎ প্রেজেন্টেশনটা ছিল যে যারা ওষুধ বাদ দিয়ে এই ধরনের সাপ্লিমেন্ট বা বিভিন্ন ধরনের পাউডার যারা গ্রহণ করেছে তাদের ক্ষেত্রে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিছু ম্যাক্সিমাম রোগী ডায়াবেটিস বেশি নিয়ে ভর্তি হয়েছেন। প্রেসক্রাইব ওষুধ বাদ দিয়ে যারা এগুলো নিয়েছেন তাদের ডায়াবেটিস বেশি নিয়ে ভর্তি হয়েছেন। আর খুব কম ক্ষেত্রে রোগী দেখা যাচ্ছে আবার হাইপোগ্লাইসেমিয়া, মানে ডায়াবেটিস কম নিয়ে ভর্তি হয়েছেন। তো এটা যাদের ডায়াবেটিস, আমাদের সাধারণত এক্সপেকটেশন থাকে যারা এইসব সাপ্লিমেন্ট গ্রহণ করেন তাদের সাধারণত সুগারটা হাই থাকবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হাই পাওয়া যায়। এবং যাদের ক্ষেত্রে হাইপো পাওয়া গেছে, যাদের সুগারটা কম গেছে, সেটা আসলে আরও অন্য কারণে হতে পারে, এবং সে প্রেসক্রাইব ওষুধও পাশাপাশি নিয়েছেন, যেই কারণে অনেক সময় হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তো আমার যেটা বার্তা যেটা, যেহেতু এটা আমাদের দেশে এখন পর্যন্ত গভর্নমেন্ট কিংবা ওষুধ প্রশাসন এখনো পারমিশন দেয়নি, এই ধরনের ওষুধ খাওয়াটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। হাইপারগ্লাইসেমিয়া হয়ে ডায়াবেটিস বেড়ে গিয়ে যেসব কমপ্লিকেশনগুলো হয়, সেগুলো হওয়ার প্রবণতা আরও বেড়ে যাবে, এবং পরবর্তীতে এগুলা আমাদেরকে ওই হাসপাতালে ভর্তি হয়ে ইনসুলিন চালু করতে হয়। ডায়াবেটিসের যে ডিকিএ বললাম, এইচএইচএস যেটা ঘনত্ব বেড়ে গিয়ে হতে পারে, এগুলো হয় মৃত্যু ঝুঁকি দিয়ে চলে যেতে পারে, আইসিইউ সাপোর্ট লাগে, এবং এটা খুবই জীবন ঝুঁকি নিয়ে আসতে পারে। সুতরাং আমাদের এগুলো থেকে বিরত থাকতে হবে, এবং অ্যাওয়ারনেসটা গ্রো করতে হবে যে রেজিস্টার ফিজিশিয়ানের ব্যতীত অন্য কোনো ওষুধ খাওয়া যাবে না। আচ্ছা, অর্থাৎ খেলেও সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডক্টর তানজির, আপনার কাছে একটু জানবো যে এই যে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা বলছিলাম যে তাদের সংক্রমণের হারটা অনেক বেশি থাকে, এই সংক্রমণটা যেন কম হয়, সেজন্য কি কোনো ধরনের ভ্যাকসিন রয়েছে? সংক্রমণ প্রতিরোধে আসলে প্রথম, ভ্যাকসিনের আগে বলে নিই, প্রথম কাজ হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা। কারণ আমি যদি আমার সুগারটা নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে কিন্তু সংক্রমণ মোটামুটি প্রথম এবং প্রধান শর্ত, হ্যাঁ, প্রধান শর্ত হচ্ছে সুগারটা নিয়ন্ত্রণে থাকলে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, এবং যে কোনো জীবাণুকে সাথে আমি লড়াই করতে পারবো। এটা রোগীকে বোঝাতে হবে যে আপনার ডায়াবেটিসটা যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে ঘন ঘন সংক্রমণ আপনার হবে না। দ্বিতীয় সতর্কতা হচ্ছে হাইজিন মেনটেন করা। আর আমরা আমাদের রোগীরা দেখা যায় পথে ঘাটে অস্বাস্থ্যকর খাবার খান, মানে দূষিত খাবার খেয়ে অনেক সময় পেটে সংক্রমণ হয়, ডায়রিয়া হয়, টাইফয়েড, জন্ডিস এগুলো হয়। এবং যেহেতু ডায়াবেটিসের রোগীদের কিডনি লিভারের জটিলতা থাকে, সেই জন্য এইসব জটিলতা থেকে আরও বেশি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। অনেক সময় খুব ভিড়ের মধ্যে ডায়াবেটিসের রোগীরা গেলে আমরা বলি যে মাস্ক পরিধান করবেন, কারণ অনেক ভিড়ে অনেক মানুষের শ্বাসের সাথে অনেক জীবাণু থাকে। যেহেতু আমার ডায়াবেটিসের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাহলে আমার উচিত হবে নিজে মাস্ক পরিধান করা। হসপিটালে বা জীবাণু যেখানে আছে সেসব জায়গায় গেলে ফিরে এসে হাতটা ভালো করে পরিষ্কার করা, কাপড় চোপড়গুলো চেঞ্জ করা এবং পরিষ্কার করা, এইসব পার্সোনাল হাইজিন অবশ্যই তাকে শিখিয়ে দিতে হবে। সবশেষে আমরা বলতে পারি যে ডায়াবেটিসের রোগীর যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, আমরা তাদেরকে অ্যাডভাইস দিই যে কিছু ভ্যাকসিন তারা নিতে পারেন। যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বছরে একবার, প্রতি বছরই তাদের নেওয়া উচিত। নিউমোনিয়ার ভ্যাকসিন সাধারণত 5 বছরে একবার দেওয়া হয়, এবং সেটাও তাদের নেওয়া উচিত। হেপাটাইটিস বির ভ্যাকসিন এখন খুব গুরুত্বপূর্ণ, কারণ দেখা যাচ্ছে যে জন্ডিসের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে, সেজন্য হেপাটাইটিস বি ভ্যাকসিনটাও বাধ্যতামূলক ডায়াবেটিসের রোগীদের জন্য। কোভিড ভ্যাকসিন তো অবশ্যই ছিল, সেটা থাকবে। এর সাথে যেমন এক এক সময় এক এক রকমের রোগ চলে আসে, যেমন এখন হাম খুব আসছে, এবং জেনে আশ্চর্য হবেন যে শুধু শিশুদেরই যে হাম হচ্ছে তা নয়, কিন্তু হসপিটালগুলোতে অনেক বয়স্ক মানুষ যাদের বিশেষ করে ডায়াবেটিস আছে বড়দেরও হচ্ছে, এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরও হচ্ছে। তাহলে যখন যে রোগটা প্রাদুর্ভাব হয়, তখন সেই ভ্যাকসিনটা নেওয়া উচিত।
ডায়াবেটিসের রোগীদের, আচ্ছা, তাহলেই তারা সুস্থ থাকতে পারবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আমার কাছে মনে হয় আজকের অনুষ্ঠানের মাধ্যমে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তাদের যত ধরনের সংক্রমণ হয় সেই বিষয়গুলো নিয়ে আপনারা খুব বাস্তব ভিত্তিক উদাহরণের মাধ্যমে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে শুভকামনা রইল। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এখন টিভির দর্শকদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন হরমোন বার্তা। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।